হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেল জিকেলেসে স্বাগত জানাই। আমরা শতকরা নিয়ে গত কয়েকদিন ধরে 3টে ক্লাস করিয়েছি। তো আজকে আমরা স্টার্ট করব শতকরা চতুর্থ ক্লাসটি। আমরা এখানেও চেষ্টা করব তোমাদেরকে বিভিন্ন রকমের শতকরা থেকে যে অঙ্কগুলো আসে, বিভিন্ন ধরনের অঙ্ক, সেগুলো তোমাদের কাছে উপস্থাপন করার, যেখান থেকে তোমাদের ধারণাটা আরও ক্লিয়ার হবে শতকরা থেকে। তো দেরি না করে চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। দেখো তোমাদের প্রথম অঙ্কটাতে কি বলেছে। এখানে দেখো বলেছে যদি কোনো শহরের লোক সংখ্যা প্রথমে 20% এবং পরে 30% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর লোক সংখ্যা কত বৃদ্ধি পাবে। তো এই ধরনের অঙ্কর ক্ষেত্রে তোমাদের প্রথমে কি দেখবো আমরা, প্রথম বছরে ফার্স্ট ইয়ারে কত বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে সমান 20%। সেকেন্ড ইয়ারে কত বৃদ্ধি পেয়েছে, 30%, তাই না? তাহলে এই দুটো বছরে লোক সংখ্যা কত বৃদ্ধি পাবে, মোট কত বৃদ্ধি পাবে। তাহলে এখানে কি করব আমরা, 2 বছর পর, একটা জিনিস মনে রাখবে তোমরা, 2 বছর পর, আচ্ছা সূত্রটাকে আমি এভাবে লিখি, তোমাদের সুবিধা হবে। যদি প্রথম, যদি সূত্র কোনো জিনিস পরিমাণ প্রথমে x% এবং পরে y% বৃদ্ধি পায়, তাহলে 2 বছর পর লোক সংখ্যা কত বৃদ্ধি পাবে, না? 2 বছর পর লোক সংখ্যা বৃদ্ধি পাবে x প্লাস y প্লাস এক্স বাই ওয়াই ডিভাইডেড বাই 100। এইটা কিন্তু আমাদের সূত্র, তোমাদেরকে মনে রাখতে হবে। এই সূত্রটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, ভালো করে নোট ডাউন করে নাও। এই জিনিসগুলো তোমাদের মনে রাখলে পরীক্ষাতে খুব ইজিলি তোমরা কিন্তু একদম উত্তর বের করতে পারবে। না হলে আরও আরও প্রসেস আছে যেগুলো একটু বড় প্রসেস, সেগুলো তোমাদেরকে আমি এখন মানে দেখাচ্ছি না। যদি অন্যান্য কোনো দিন অঙ্ক করাই মানে এই ধরনের, তাহলে কিন্তু তখন তোমাদেরকে বড় প্রসেসটাও দেখিয়ে দেবো। তো চলো আজকে এখন আমরা দেখে নিই। দেখো এখানে কি বলেছে, যদি কোনো জিনিসের পরিমাণ x% প্রথমে বেড়েছে, মানে এটা হচ্ছে x, আর যদি y বাড়ে তাহলে এটা হচ্ছে y, তার মানে কত হচ্ছে 2 বছর পরে কত হবে, 2 বছর পরে, অতএব এখানে কি হবে, 2 বছর পর লোক সংখ্যা বৃদ্ধি পাবে কত, বৃদ্ধি পাবে সমান x এর ভ্যালু কত, x এর ভ্যালু 20 প্লাস 30 প্লাস xy মানে 20 গুণিত 30 ডিভাইডেড বাই 100 হয়ে যাবে। তো এই শূন্য কেটে দাও, এই শূন্য কেটে দাও, সমান কত হয়ে যাচ্ছে, 20 30 50 প্লাস 3 2 6 সমান 56%। বোঝা গেল? 56% আমাদের বৃদ্ধি পাবে। এটা পার্সেন্টেজ চিহ্নটা আমরা এখানেও দিয়ে দিই, তাহলে সুবিধা হবে তোমাদের। তো কি দেখো, এইটা হচ্ছে তোমাদের কিন্তু মেন সূত্র, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এটা তোমরা কিন্তু মাথায় রাখবে সবসময়। কিন্তু আর একটা জিনিস তোমাদের যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি, এটাও বৃদ্ধি পেয়েছে আর এটাও বৃদ্ধি পেয়েছে, মানে দুটোই কিন্তু আমাদের বৃদ্ধি পেয়েছে, তাই না? এবারে দুটো বৃদ্ধি পেয়েছে বলে এই ফর্মুলাটা ব্যবহার করব। যদি হ্রাস পায় তাহলে কি ফর্মুলা ব্যবহার করব, চলো পরের অঙ্কটাতে আমরা দেখি। দেখো এখানে কি বলেছে, শ্রমিকের বেতন, যদি শ্রমিকের বেতন 20% হ্রাস পায় এবং পরে 20% বৃদ্ধি পায়, মানে আমি কি বললাম, এক্স যেটা বেরিয়েছিল সেটা আমাদের
মানে এক্সটা কি হয়েছে, এক্স পার্সেন্ট, সরি এখানে এক্স পার্সেন্ট হ্রাস হয়েছে না, আর ওয়াই পার্সেন্ট যেটা সেটা হয়ে যাচ্ছে বৃদ্ধি। তার মানে কি হবে এখানে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, একটা জিনিস লক্ষ্য করো, এটা সূত্রটা এইভাবে হবে, এটা ফার্স্ট ইয়ার করে দিই আর এটা সেকেন্ড ইয়ার করে দিই। তাহলে সূত্রটা এমনই হচ্ছে, যদি কোনো জিনিসের পরিমাণ মূল্য একই জিনিস, পরিমাণ যদি পরিমাণ থাকে পরিমাণের জায়গায় পরিমাণ করবে, মূল্য তাহলে একই সূত্র ইউজ হবে, শুধুমাত্র মানে শব্দ দুটো আলাদা। প্রথমে এক্স পার্সেন্ট কমে এবং পরে ওয়াই পার্সেন্ট বৃদ্ধি পায়, সেক্ষেত্রে কি হবে বলো তো, সেই ক্ষেত্রে শ্রমিকের আয়ের কি পরিবর্তন হবে। সেক্ষেত্রে শ্রমিকের আয় যদি, মানে এখানে দেখো কি হবে, সূত্রটা এরকমই হবে, যেহেতু এক্সটা কমছে মাইনাস এক্স করবো, প্লাস ওয়াই করবো, প্লাস মাইনাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এই উত্তরটা যদি যদি অ্যান্সার পজিটিভ হয়, আচ্ছা পজিটিভই করি, প্লাস ভিই মানে পজিটিভ হয়, তাহলে কি হবে, তাহলে আলটিমেট উত্তরটা বাড়বে, বুঝতে পারলে। তাহলে আলটিমেট অ্যান্সার বাড়বে। যদি নেগেটিভ হয় তাহলে আলটিমেট অ্যান্সার কমবে বা হ্রাস পাবে, এটা মাথায় রাখবে। কিন্তু এই জিনিসটা কিন্তু তোমরা মাথায় রাখবে, যদি এই অ্যান্সারটা পজিটিভ হয় তাহলে আলটিমেট অ্যান্সার বাড়বে, যদি নেগেটিভ হয় তাহলে কিন্তু কমে যাবে। মানে এখানে কি পরিবর্তন হয় দেখো, যদি বলি আমরা এখানে অ্যান্সারটা যদি আমাদের পজিটিভ হয় তাহলে কিন্তু তার আয় বাড়বে, ধরো 10% বাড়লো, 20% বাড়লো। আর যদি কি হয়, যদি এটা নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু এর অ্যান্সার কমবে, মানে তখন 10% কমে গেল, 20% কমবে, 30% কমবে, ওটা কিন্তু আমরা তখন সেই রেসপেক্টে কিন্তু উত্তরটা লিখবো। তো এই জিনিসটা তোমাদের বোঝানোর জন্য আমি এইভাবে করলাম। তো চলো এই অ্যান্সারটা আমরা দেখে নিই। এখানে দেখো কি বলেছে, মাইনাস এক্স মানে কত, -20, মানে এটা তো এক্স, এটা তো ওয়াই, তার মানে কি হচ্ছে মাইনাস এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু হয়ে যাচ্ছে তোমার 10, প্লাস -20 ইন্টু 10 বাই 100 ইকুয়ালস টু কত হয়ে যাচ্ছে, -20 সাথে -10 প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, প্লাস মাইনাসটাই দেখো এখানে প্লাসের সাথে মাইনাস গুণ আছে না, প্লাসের সাথে মাইনাস গুণ আছে যেহেতু ওই জন্য কি হয়ে যাবে এখানে মাইনাস, এটা হয়ে যাচ্ছে কত 200 ডিভাইডেড বাই 100 সমান, এটা কাটাকুটি হয়ে গেল, আমার -10 -2 সমান -12%। এবার দেখো যেহেতু অ্যান্সার কত বেরিয়েছে আমাদের, নেগেটিভ বেরিয়েছে, তার মানে কি হবে, অতএব তার আয় 12% কমবে। আমরা কিন্তু এরকম লিখবো না যে -12% বাড়বে, এটা তোমরা মাথায় রাখবে যে মাইনাসে বেরোলে কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, মাইনাস হলে আমাদের অ্যান্সার হয়ে যাবে অতএব তার আয় 12% কমবে। বুঝতে পারলে। চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% এবং 32% বেশি, তবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ।
এই ধরনের অঙ্ক যখন থাকবে তোমাদের একটা জিনিস খুব ভালো করে মাথায় রাখবে, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত বলেছে, যে সংখ্যার কত বলবে সেটা আমাদের হয়ে যাবে আমাদের হর, আর এটা হয়ে যাবে আমাদের লব। বুঝতে পারলে? এই দুটো জিনিস মাথায় রাখবে, যে সংখ্যাটির কত বলবে সেই সংখ্যাটি আমরা হরে বসাবো, আর যে সংখ্যাটি প্রথম দ্বিতীয় সংখ্যার কত বা দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত, যে সংখ্যাটি থাকবে এখানে সেই সংখ্যাটা হয়ে গেল লব। এইটুকু জিনিস মাথায় রাখবে। এবারে ধরো তৃতীয় সংখ্যা বলে দিয়েছে না, ধরি আমরা এখানে করে নিলাম প্রথমে, ধরি তৃতীয় সংখ্যা হয়ে যাচ্ছে কত, সংখ্যা হয়ে গেল 100। 100 এবারে কি তৃতীয় সংখ্যার থেকে যথাক্রমে 8% বেশি এবং 32% বেশি, তাহলে কি হয়ে যাচ্ছে প্রথম সংখ্যা কত, প্রথম সংখ্যা কত হবে 100 প্লাস 8% বেশি বলেছে না, সমান কত হয়ে যাচ্ছে 108%। আচ্ছা দ্বিতীয় সংখ্যা কত বেশি, দ্বিতীয় সংখ্যা সমান 100 প্লাস 32 সমান 132। বুঝতে পারলে? আচ্ছা এটাকে পার্সেন্ট দিলাম না। তো এবারে দেখো এবারে কি হয়ে যাচ্ছে, তাহলে কি হবে প্রথম সংখ্যাটি, এই ক্ষেত্রে কি হবে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার সমান কত হয়ে যাবে বলো তো, 132। ও সরি, এটা 132 হবে না, প্রথমে কি বললাম লব, এটা মানে 108 ডিভাইডেড বাই হয়ে যাবে 132। মানে আমি যদি এটা সূত্র আকারে প্রথমে আগে লিখে নিই তোমাদের বুঝতে সুবিধা হবে জিনিসটা, প্রথম সংখ্যা বাই দ্বিতীয় সংখ্যা, বোঝা গেল? এবারে কত শতাংশ যেহেতু বলেছে তার মানে আমরা কি করব, গুণিত 100 করব, দিয়ে পার্সেন্টেজ চিহ্ন দেব। বুঝতে পারলে? গুণিত 100 করে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দেব। সমান কত হয়ে যাবে এখানে আমাদের, প্রথম সংখ্যা কত 108 বাই 132 গুণিত 100%। এবারে কাটাকুটি করো, 2 5 10, 2 4 8, 2 6 12, 2 6 12, তার মানে এটা হয়ে গেল 2 দিয়ে যদি কাটি আবার, 2 হচ্ছে 2 4, 2 7 14 27, 2 33, 3 দিয়ে যদি কাটি 3 9 27, 3 11 33 সমান বেরিয়ে গেল আমাদের 900 বাই 11% সমান কত, 900 বাই 11 মানে 11 9 99, এই সরি 11 8 88, 89 90 20, 11 1 11 বার 9 শূন্য, এইটা বেরিয়ে গেল আমাদের কিন্তু অ্যান্সার। বোঝা গেল? এই অঙ্কটা কিন্তু আমাদেরকে এই মাথাতেই মনে রাখতে হবে যে যে সংখ্যাটা আমাদের দ্বিতীয় সংখ্যার হোক বা তৃতীয় সংখ্যার এই প্রথম সংখ্যার হোক, যে সংখ্যার বলবে সেটা হয়ে যাচ্ছে হর, আর যে সংখ্যাটিই বলবে সেটা হয়ে যাচ্ছে লব। এইটুকু মনে রাখবে। আর এই যে পার্সেন্টেজগুলো আছে প্রথমে 100 ধরে নেবে তৃতীয় সংখ্যাকে, তারপরে কিন্তু আমরা যোগ করে দিলেই আমাদের অ্যান্সারটা কিন্তু চলে আসবে। বোঝা গেল? তো চলো এরপরে আমরা একটা অঙ্ক দেখে নিই। দেখো এই অঙ্কটাতে কি বলেছে তোমাদের, যে দুটি দ্রব্যের মূল্য তৃতীয় মূল্যটি দ্রব্যের মূল্য অপেক্ষা যথাক্রমে 60% এবং 20% বেশি। তো দ্বিতীয় দ্রব্যটির মূল্য প্রথমের থেকে কত, আমি একটু আগে বললাম তোমাদের প্রথমটা যদি থাকে তাহলে দ্বিতীয়টার মানে এই যে এই জিনিসটা দ্বিতীয় দ্রব্যটি মানে এটা হয়ে গেল এক্স, এটা হয়ে গেল ওয়াই, তার মানে এটার মানে ভগ্নাংশটা কত হয়ে যাবে বলো তো, এক্স বাই ওয়াই। মানে সবসময় মনে রাখবে যে আমরা কিন্তু এই লাস্টে যেটা থাকবে যে প্রথম দ্রব্যের বা দ্বিতীয় দ্রব্যের, সেটাকে আমরা কিন্তু হরে লিখব। এই জিনিসটা মাথায় রাখবে সবসময়, তাহলে আর ভুল হবে না। তাহলে এখানে কি হয়ে যাচ্ছে আমাদের, ধরি তৃতীয় মূল্য ধরি তৃতীয় দ্রব্যের মূল্য, দ্রব্যের মূল্য ইকুয়ালস টু কত 100, তাই না? প্রথম দ্রব্যের মূল্য কত হবে, অতএব প্রথম দ্রব্যের মূল্য কত হবে দেখো
60% বেশি, মানে 100 যোগ 60। আর দ্বিতীয় দ্রব্যের মূল্য কত হবে? দ্বিতীয় দ্রব্যের মূল্য হয়ে যাবে 100 মাইনাস 60 না, এই 100 প্লাস 20, সরি দুটোই তো বেড়েছে, 100 প্লাস 20 সমান কত হয়ে যাবে? ইকুয়ালস টু হয়ে যাবে 120। বুঝতে পারলে? তার মানে কত হয়ে যাচ্ছে? এটা 160 আর এটা 120। তার মানে এখানে হয়ে যাবে কি, দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত হয়ে যাবে? এক্স বাই ওয়াই, মানে 160 বাই 120, সরি এটা 120 হবে, প্রথম দ্রব্যটা তো নিচে হবে, প্রথম দ্রব্য মানে 160, 120 ডিভাইডেড বাই 160 ইন্টু 100 সমান, যদি আমি এই শূন্য কাটি, 4 3 12, 4 4 16, 25 4 100, 25 3 75%। এটা কিন্তু আমাদের বেরিয়ে গেল কত? 75%। তাহলে দ্বিতীয় দ্রব্যটি প্রথম দ্রব্যের কত? 75%। বোঝা গেল? চলো এরপরে আমরা আর একটা অঙ্ক দেখি। দেখো এখানে তোমাদের কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 30% এবং 37% কম। আগে আমরা দুটো অঙ্ক কি করলাম? দুটোই করলাম বেশি, তো এই ক্ষেত্রে কিন্তু দিয়েছে আমাদের কম, তবে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির কত শতাংশ, একই জিনিস, শুধুমাত্র এখানে কম দিয়ে দিয়েছে। তার মানে আমাদের কি করতে হবে? জিনিসটাতে, সূত্রটাতে প্লাসের জায়গায় মাইনাস হয়ে যাবে। বুঝতে পারলে? তো চলো এই জিনিসটা আগে দেখে নিই আমরা। তৃতীয় সংখ্যাটি কত হবে? তৃতীয় সংখ্যাটি সমান হচ্ছে 100। আমরা 100 কেন ধরছি বলো তো বারবার? কারণ আমাদের এখানে পার্সেন্টেজ আছে, তাহলে মানে আমরা 100 যদি ধরি, তার কি হবে, তা আমাদের অঙ্কটা ক্যালকুলেশন করতে সুবিধা হবে। যদি আমরা এক্স ধরতাম তাহলে কিন্তু এক্স দিয়ে একটা ভ্যালু বেরোতো, তাতে একটু জটিলতা রয়েছে, তাই জন্য আমরা 100 ধরছি। যে 30% কম, মানে এখান থেকেই আমরা 30 বিয়োগ করে দেবো, 30% বেশি, তার মানে এর সাথে আমরা 30 যোগ করে দেবো, এটাই হয়ে যাচ্ছে আমাদের 100 ধরার একটা অ্যাডভান্টেজ। ওই জন্য তোমরা সব মানে এই ধরনের অঙ্ক থাকলে কিন্তু তৃতীয় সংখ্যাটিকে 100ই ধরে নেবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে এখানে করি আমরা, প্রথম সংখ্যাটি কত হবে? প্রথম সংখ্যাটি হয়ে যাবে 100-র সাথে 30 বিয়োগ সমান কত হয়ে যাচ্ছে? 70। আবার দ্বিতীয় সংখ্যাটি কত হয়ে যাচ্ছে? দ্বিতীয় সংখ্যাটি হবে কত? 100 থেকে আমাদের 37 কম সমান কত হয়ে যাচ্ছে? 3, আর এদিকে গেল মানে 4 6 63, এটা বেরিয়ে গেল আমাদের। অতএব কি হবে এখানে? এটা দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি, তার মানে কি হবে সূত্র? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির সমান দ্বিতীয় সংখ্যা ডিভাইডেড বাই প্রথম সংখ্যা, হবে না? কারণ এখানে প্রথম সংখ্যাটা তো পরে আছে, দ্বিতীয় সংখ্যাটা তো আমাদের আগে আছে, তার মানে দ্বিতীয় সংখ্যাটা লবে হবে আর প্রথম সংখ্যাটা পরে হবে। ইন্টু শতাংশ আছে, মানে এই শতাংশের জন্য কত হয়ে যাবে? 100 গুণ হয়ে পার্সেন্টেজ বসে যাবে, সমান কত হবে? 63 ডিভাইডেড বাই 70 ইন্টু 100%। 7 5 35 7 4 48, 7 7 49, 7 8 56, 7 9 63 সমান 90%। বুঝতে পারলে? 90% আমাদের কিন্তু বেরিয়ে গেল উত্তর, যে দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটির 90%। চলো এরপরে আমরা একটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যা তৃতীয় সংখ্যা অপেক্ষা যথাক্রমে 32% এত পার্সেন্ট কম, তাহলে প্রথম সংখ্যাটি তৃতীয় সংখ্যার কত? আমরা একবারেই উত্তর করে দিচ্ছি, এখানে আর বারবার লিখছি না। আচ্ছা সরি, মানে তোমাদেরকে তো এটা লিখে দেখাতে হবে আগে। তৃতীয় সংখ্যা 100, প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা 100 বিয়োগ 32 সমান কত? 8 আর 68 হবে, রাইট? তারপরে দ্বিতীয় সংখ্যা কত হয়ে যাবে? দ্বিতীয় সংখ্যা সমান
100 মাইনাস 20 ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 80। এবারে কি বলছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার, মানে প্রথম সংখ্যাটা উপরে থাকবে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যাটির সমান 68 ডিভাইডেড বাই 80 গুণিত শতাংশ আছে বলে 100% সমান এই শূন্য কেটে গেল 8 2 4 8 2 3 6 2 4 8 2 2 4 2 5 10 2 17 17 5 85 85%। বুঝতে পারলে 85% কিন্তু মানে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যাটির কত শতাংশ, মানে 85%। বোঝা গেল? চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখি। কি বলেছে দেখো, আমাদের দুটি সংখ্যা তৃতীয় সংখ্যাটি যথাক্রমে এত পার্সেন্ট এবং এত পার্সেন্ট, বেশি কম কিছু বলেনি এখানে, কিন্তু বলে দিয়েছে কি দুটি সংখ্যা, তৃতীয় সংখ্যাটি 16% আর একটা হচ্ছে 48%। তাহলে কি হবে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। এতক্ষণ আমরা দেখছিলাম থেকে বেশি বা কম, এখানে কি বলেছে দেখো, তার মানে আমরা যদি করি এখানে তৃতীয় সংখ্যা যদি ধরে নিই আমরা 16 এই 100, তাহলে প্রথম সংখ্যা কত হয়ে যাবে, প্রথম সংখ্যা হয়ে যাবে কি 100 গুণিত 16/100 না, কারণ কি আমাদের কিন্তু বেশি বা কম বলেনি, তৃতীয় সংখ্যার 16%, মানে 100-র 16%, তার মানে কত হয়ে যাচ্ছে 16। আর দ্বিতীয় সংখ্যা কত হয়ে যাচ্ছে, দ্বিতীয় সংখ্যা সমান 100 গুণিত 48/100 সমান এই 100 কাটো, মানে কত বেরিয়ে গেল 48। তার মানে আবার কি জিনিস বলেছে, প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার কত শতাংশ। তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার সমান 16/48 গুণিত 100 সমান কত হবে, 16 3 48, মানে 100/3, এটা পার্সেন্টেজ চিহ্ন দিই আমি, সমান কত হয়ে যাচ্ছে 33 পূর্ণ 1/3 মনে হয়, 33 মানে 99 1/3, 33 পূর্ণ 1/3%। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমরা এই অঙ্কটা করবে, ভালো করে খেয়াল করবে এখানে বেশি কম আছে না শুধু পার্সেন্টেজ আছে, এই জিনিসটা না হলে কিন্তু যোগ করে দিলেই ভুল হয়ে যাবে। এখানেও যদি আমরা করে দিতাম এরকম যে 100 + 16 মানে 116 বেরিয়ে যেত না, 116 হয়ে যেত, কিন্তু এটা না, এটা হবে না, এইটাই হবে। বুঝতে পারলে? তো এটাকে আমি ওই জন্য মুছে দিই। চলো এরপরে আমরা আরেকটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে কি বলেছে, চিনির বাজারের দাম 25% বৃদ্ধি পেয়েছে। ধরো 100 টাকা ছিল, 25 টাকা বেড়ে গেছে, মানে 125 টাকাও কেজি হয়ে গেছে। তাহলে কি করতে হবে, এই পরিবারের খরচ একই রাখতে তাহলে চিনির বরাদ্দ কত হ্রাস পাবে। ধরো আমি আগে 1 কেজি কিনতাম 100 টাকা দিয়ে, 1 কেজি কিনতাম, তাহলে 125 টাকা করে হয়ে গেছে। তাহলে আমাকে এইটাকে 125 টাকাটাকে মানে আমাদের কিন্তু এই 100 টাকার পরিমাণেই কিনতে হবে। 100 টাকাটা দাম বেড়ে গেছে বাজারের, কিন্তু আমাদের কিন্তু কি করতে হবে, দামটাকে একই রাখতে হবে। বাজারের দাম বেড়ে গেছে 125, কিন্তু আমাদের কিনতে হবে 100 টাকারই। তাহলে আমাদের কি আর 1 কেজি দেবে, 1 কেজি তো দেবে না, তাহলে কত দেবে, ওই জিনিসটাকে আমাদেরকে বের করতে হবে। বুঝতে পারলে? তো চলো এই জিনিসটাকে আমরা কিভাবে বের করব। প্রথমে আমরা ধরে নিই যে বাজারের দাম বৃদ্ধি পেয়েছে সমান 25% না। এবারে দাম বাড়ার পরে নতুন দাম কত হয়েছে, নতুন দাম হয়েছে সমান 100 + 25, 125%। বোঝা গেল? নতুন দামটা কত হয়েছে, 100 যদি আমাদের থাকে, মানে 100 ছিল, দাম বৃদ্ধি পেতে দাম ছিল 100, বোঝা গেল, দাম ছিল 100 টাকা, চিনির করে দিই, পুরোটা লেখা হবে, চিনির দাম ছিল 100 টাকা, দাম বৃদ্ধি পেয়েছে 25%, নতুন দাম হয়েছে কত 125%।
তাহলে কি হয়ে যাচ্ছে এবারে দেখো, চিনির বরাদ্দ হ্রাস পাবে সমান কত হবে? দাম বৃদ্ধি পেয়েছে যেটা, দাম বৃদ্ধি পেয়েছে ডিভাইডেড বাই কত? নতুন যে দাম, নতুন দাম গুণিত হয়ে যাবে কত? 100। এইটা তোমরা কিন্তু মাথায় রাখবে, এই জিনিসটা কিন্তু আমাদের এটা সূত্র, এই জিনিসটা আমরা এভাবেই বের করব। কি হবে তাহলে? 25 ডিভাইডেড বাই 125 গুণিত কত হয়ে যাবে? 100। কত হ্রাস পাবে, মানে এইটা হ্রাস পাবে আমার 25 5 125 20 সমান কি হবে? 20% হ্রাস পাবে। বোঝা গেল? চিনির বরাদ্দ কত হবে? 20% হ্রাস পাবে। যেখানে 1 কেজি কিনতাম সেখানে 20% কমে যাবে, মানে 1000 গ্রামের 20%। 1000 গ্রাম এর 20% মানে কত হয়ে যাচ্ছে? 1000 গুণিত 20 বাই 100 করে দাও, এই শূন্য এই দুটো শূন্য কেটে দাও, 200 গ্রাম কমবে, মানে কত পাবে? 800 গ্রাম। ও সরি, 800 গ্রাম। এখানে কত হয়ে যাবে? 800 গ্রাম। আমি এইটা একটা হিসাব দেখালাম, 100 টাকায় যদি 1 কেজি চিনি পাওয়া যায় তার হিসাব দেখালাম। মোটামুটি তোমাদের 100 গ্রামে 20 গ্রাম কিন্তু কমে যাবে, বা 20% কমবে। চলো এরপরে আরেকটা অঙ্ক আমরা দেখি। দেখো বলেছে চালের বাজার দাম 5% হ্রাস পাওয়ায় কোনো খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার কত বৃদ্ধি পাবে? বাজারের দাম কমে গেছে, মানে 100 টাকা ছিল, এখন 95 টাকা হয়ে গেছে, তাহলে আমরা 5 টাকার বেশি কিনবো। 100 টাকায় এটা 1 কেজি কিনতাম, এখানে আমরা কত পাবো? 5 টাকা কমে গেছে, তার মানে 100 থেকে 1 কেজি থেকে একটু বেশি পাবো, 1 কেজির থেকে বেশি পাবো, তাই না? তো এই যে বেশিটা কত, ওটাই আমাদের প্রশ্ন জিজ্ঞাসা করেছে, কত বৃদ্ধি পাবে। তাহলে কি করব আমরা? এখানে দেখি বাজারে চালের দাম, চালের দাম 100 টাকা, দাম বৃদ্ধি পেয়েছে, এই দাম হ্রাস পেয়েছে, এখানে তো হ্রাস পেয়েছে, হ্রাস পেয়েছে সমান কত? 5%। তাহলে নতুন দাম কত? নতুন দাম হ্রাস হয়েছে সমান 100 মাইনাস 5 সমান 95%। বোঝা গেল? 95% না? তার মানে কি হবে? এবারে কি করব আমরা? চালের ব্যবহার বাড়বে, চালের ব্যবহার বাড়বে সমান কত হবে? 5 ডিভাইডেড বাই 95 ইন্টু হয়ে যাবে 100। ওই সূত্রটাকেই কিন্তু কাজে লাগালাম। দেখো আমরা শুধুমাত্র এখানে প্লাস হয়ে গেছিল, আর এখানে কিন্তু কি হয়ে গেল? মাইনাস হয়ে গেছে, আর কিছুই না। সমান 5 19 সমান কত হয়ে যাবে? 100 বাই 19, মানে ডিভাইডেড যদি আমরা করি, 19 5 95, 5 পূর্ণ 5 19%। বুঝতে পারলে? এভাবে কিন্তু তোমরা অঙ্কটা করবে। চলো এরপরে লাস্ট আমরা একটা অঙ্ক দেখে নিই। দেখো এখানে অঙ্কটা তোমাদের কি বলেছে, কোনো শহরের জনসংখ্যা 10,000 জন যদি হয়, যদি প্রথম বছরে তোমাদের বৃদ্ধি কত বলে দিয়েছে? 30%, সেকেন্ড বছরে হচ্ছে 20% এবং থার্ড বছরে হয়ে যাচ্ছে 10%, তাহলে 3 বছর পর জনসংখ্যা কত হবে? ভালো কথা। তো আমরা একটা সূত্র মনে রাখবো, সূত্র, যদি কোনো
জনসংখ্যাই লিখি নাকি, এখানে জনসংখ্যা যেহেতু আছে, জনসংখ্যা পি হয় এবং ফার্স্ট বছরে x%, সেকেন্ড বছরে y% এবং থার্ড বছরে z% বৃদ্ধি পেলে 3 বছর পর জনসংখ্যা বৃদ্ধি পাবে, জনসংখ্যা হবে করে দিই, সমান কত? সমান হয়ে যাচ্ছে p ইন্টু 100 প্লাস x ইন্টু 100 প্লাস y ইন্টু 100 প্লাস z ডিভাইডেড বাই হয়ে যাবে এটার একটা 100, এই x এর জন্য একটা 100, গুণিত y এর জন্য একটা 100, গুণিত z এর জন্য একটা 100। এইটা কিন্তু হয়ে গেল আমাদের মূল সূত্র, যেটা তোমাদের কিন্তু একটু ভালো করে কেয়ারফুলি পড়তে হবে এবং মাথায় রাখতে হবে। যেটা কি দেখো আমি কি বলেছি, তিনটেই কিন্তু এখানে বাড়ছে, তাই জন্য আমরা কি করেছি এখানে 100 সাথে কিন্তু প্লাস করেছি। যদি কোনো একটা হ্রাস পায় বা কমে সেখানে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু বিয়োগ করতে হবে, তাই এখানে প্লাস মাইনাস করে দিলাম আমি তোমাদের জন্য। যদি সরি এখানে বাড়ে বা কমে করে দিই, তাহলে বৃদ্ধি পায়, বৃদ্ধি বা হ্রাস পেলে বুঝতে পারলে, বৃদ্ধি পেলে হবে প্লাস, হ্রাস পেলে হবে মাইনাস, বৃদ্ধি পেলে হবে প্লাস, হ্রাস পেলে হবে মাইনাস। এইটা কিন্তু তোমরা কিন্তু মাথায় রাখবে। সুতরাং এখানে কি হয়ে যাচ্ছে, আমাদের লোক সংখ্যা আছে 10,000 জন, পির ভ্যালু এখানে এটা হচ্ছে পি, এটা হচ্ছে এক্স, এটা হয়ে যাচ্ছে ওয়াই, এটা হয়ে যাচ্ছে জেড, তাই না? তার মানে কত, পি ইন্টু 100, এখানে দেখো কি বলেছে বৃদ্ধি পায়, তার মানে কি হবে প্লাস 30 ইন্টু 100 মাইনাস হবে, কারণ কি এখানে হ্রাস পায় 20 ইন্টু 100 প্লাস হবে 10, কারণ এখানে বৃদ্ধি পায় বলেছে, ডিভাইডেড বাই কত হয়ে যাবে 100 গুণিত 100 গুণিত 100 সমান কত হয়ে যাবে। এই প্রথমে আমি আগে ক্যালকুলেশনটা করেই নিই, 1 2 3 4 গুণিত 130 গুণিত 80 গুণিত 110 ডিভাইডেড বাই 100 ইন্টু 100 ইন্টু 100, এই দুটো শূন্য কাটো, এই দুটো শূন্য কাটো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, এই শূন্য কাটো, নিচে কিছুই থাকলো না, তার মানে কত হয়ে যাচ্ছে 88 কে 13 দিয়ে গুণ, 88 গুণিত 13 সমান কত হয়ে যাচ্ছে 13, 13 13 সাথে 13 8 104, হাতে 10, 13 কে 13 8 104, 10 114 সমান হয়ে যাবে 114 জন। বোঝা গেল? এটা কিন্তু আমাদের বেরিয়ে গেল 11,440 জন। এভাবে আমরা কিন্তু এই অঙ্কটা করে ফেললাম। বোঝা গেল? এটার একটা আলাদা প্রসেসও আছে, যেটা হচ্ছে কি তোমাদের প্রথমে কি করতে হবে, 10,000 সেটার 30% হবে প্রথম বছরে। প্রথম বছরে বেরোবে কি, প্রথম ফার্স্ট ইয়ারে বেরোবে 10,000-এর 30%, 30% সমান কত হয়ে যাবে, এখানে একটা ভ্যালু বেরোবে, সেটার আবার সেকেন্ড ইয়ারে কত হয়ে যাবে, এই যে ভ্যালুটা বেরোবে এক্স, এক্স এর হয়ে যাবে গুণিত, মানে এক্স এর 20% কম, মানে এক্স এর 20% কম মানে হয়ে যাবে যেটা বেরোবে ওয়াই, সেটা আবার হয়ে যাবে থার্ড ইয়ার, সমান বেরিয়ে যাবে তোমাদের কিন্তু জেড, এই জেডটা হয়ে যাবে তোমাদের অ্যান্সার। এইভাবে আমরা কিন্তু বের করতে পারি, এইভাবে এটা বড় প্রসেস হবে বলে আমি তোমাদেরকে দেখালাম না, শুধুমাত্র এই সূত্রটা কিন্তু তোমরা মাথায় রাখবে, তাহলে কিন্তু তোমাদের অঙ্কটা খুব ইজিলি হয়ে যাবে। বোঝা গেল? তো আশা করি তোমাদের ক্লাসটা খুব ভালো লাগলো। যদি ক্লাসটা তোমাদের মধ্যে ভালো লাগে তাহলে তোমরা প্লিজ আমাদের এই
একটা লাইক করে দিও, এই ভিডিওটাতে একটা লাইক করে দিও, এবং প্লিজ তোমাদের বন্ধুদের মধ্যে এবং তোমাদের দাদা দিদি ভাই বোন যারা পড়াশোনার মধ্যে এখনও যুক্ত রয়েছে তাদের মধ্যে প্লিজ এটাকে শেয়ার করে দিও। আর যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, বাই।